আচ্ছা, আপনি আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি, আপনাদের দুই পক্ষে যে বিদ্যমান সমস্যাটা আমরা সমাধান করতে চাচ্ছি। এখন এই সমস্যার পিছনে তো কি অভিযোগটা করছে আগে শুনুক ওনারা। এটা তো বাদী পক্ষ, বাদী তো জানেই। বাদী ও মুরব্বী তো আছে, জানার দরকার আছে। চেয়ারম্যান, নির্বাহী প্রধান, মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ সংস্থা, রেজিস্ট্রার কার্যালয়। বাড়িঘর জবরদখল করে ভাড়া 12,96,000 টাকা আত্মসাৎ করার প্রসঙ্গে যথাবিধি সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি নির্মল স্বাক্ষরকারী আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে 10-12-17 তারিখ মোহাম্মদ আমির হোসেন মির্জা, পিতা মৃত্যু আব্দুল লতিফ, মাতা মৃত্যু আনোয়ারা বেগম, হোল্ডিং মির্জাবাড়ি, 24 ওয়ার্ড নম্বর 5, ডাকঘর বেন্নাইয়া, থানা উপজেলা মনোহরগঞ্জ, জেলা কুমিল্লা। বাদী শাহলম চকিদার, পিতা মৃত্যু ওজিউল্লাহ, মাতা মৃত্যু রহিমা বেগম, সাং মির্জাবাড়ি, 24, ডাকঘর বেন্নাইয়া, উপজেলা কেরানীগঞ্জ, মনোহরগঞ্জ, জেলা কুমিল্লা। দ্বিতীয় পক্ষ বিবাদী আমার বাড়িঘর সহায় সম্পত্তি অর্থ আত্মসাৎকারী। দ্বিতীয় পক্ষ বিবাদী মোহাম্মদ শাহলম চকিদার আমার বাড়ি ঘর ভাড়া নিয়ে বসবাস করিতে থাকে এবং প্রতি মাসে বাড়ির ভাড়া 900 টাকা। ঠিক আছে, আমি যা বলি আগে শুনেন। 7 মাসে 7,200 টাকা পরিশোধ করে থাকেন। বেশ কিছুদিন এভাবে চলতে থাকে। এভাবে চলে যেতে যেতে 8-10 বছর পার হয়ে যায়। তারপর আমার বাসার বকেয়া ভাড়া 12,96,000 টাকা এখনও পরিশোধ করে নাই। আমি আমার বাসা ভাড়ার টাকা পরিশোধ করতে বললে আমাকে নানা প্রকার ভয়ভীতি দেখানো হয়, জীবনে মেরে ফেলার হুমকি দেয়। আমি যদি ভাড়ার কথা কারো সঙ্গে আলাপ আলোচনা করি, মোহাম্মদ শাহ আলম যদি জানতে পারে তাহলে আমাকে বস্তায় ভরে ফেলে দিবে। চকিদারের ভয়ে আমি বাসাবাড়ি ছেড়ে ঢাকায় ভাড়া থাকি। চকিদার শাহ আলমকে আমার বাসা থেকে নেমে যেতে বলিলে সে আমাকে আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। আমি প্রথম পক্ষ বাদী উপর মানসিক নির্যাতন, বিভিন্ন ধরনের সন্ত্রাসী দ্বারা জীবন নাশের হুমকি, ভয়ভীতি দেখানো হয়। জীবনের নিরাপত্তা, আইনি সহায়তা চেয়ে আমি আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করি। উক্ত অভিযোগের বিষয়ে আপোষ মীমাংসা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেও আমি সমাধান করতে পারি নাই। গ্রামের লোকজনের কোনো কথা সে মানে না। যদি আমি কোনো লোকজন ডেকে আনি সমাধানের চেষ্টা করি, সেদিন চকিদার বাসা থেকে পালিয়ে যায়। তাকে আরও 1 সপ্তাহ বাসায় খুঁজে পাওয়া যায় না। তাই জীবনে বাঁচার জন্য আপনাদের নিকট অভিযোগ করি, আমার জীবনে ও সপরিবার নিয়ে বাঁচার ব্যবস্থা করে দিন। এখন এই যে আপনি শামসুন নাহারের কাছে জায়গাটা বিক্রি করছেন শামসুন নাহার মালিক। আমি যাকে প্রশ্ন করি জব দিবেন, এছাড়া জব দিবেন না। শামসুন নাহার মালিক। তাহলে শামসুন এই যে এত কিছু হয়ে গেল 12 বছরে, আপনারা ভাড়া নিয়ে ঘরে ঢুইকা তার ভাড়া পরিশোধ করেন নাই। জিজ্ঞাসাবাদ করেন, যদি এমন কেউ বলতে পারে তার থেকে আমি ঘর ভাড়া লই, ভাড়া ঘরও থাকি, তাহলে আমরা আরো উপযুক্ত সাজাই। যেটুকু কান্না গো ফুলে এতটুকু সাজানো যায়। সাক্ষী প্রমাণ লন স্যার। আচ্ছা, আমরা সাক্ষী প্রমাণ লাগবো না, এখন সাক্ষী প্রমাণে যাব পরে। সাক্ষী প্রমাণে আরো পরে যাব। আপনাদের সাথে যদি আমরা দুই পক্ষের সাথে যদি একটা ভালো কিছু দেখি, যদি আমরা পারি আপনাকে শেষ করে দিব। না হলে এখানে আইনগত অফিসাররা আসবে, প্রয়োজনে যদি আরও কেউ থাকে তাকেও আনবো, যাতে আপনাদের ভিতরে কোলাহল না থাকে, গ্রামের মধ্যে মনোমালিন্য কারোর সাথে না থাকে। আজকে আপনি আমার মৃত্যুর সংবাদ পাইবেন, দৌড়ায় যাবেন। আমি আপনার মৃত্যুর সংবাদ পাবো, দৌড়ে আসবো, দেখবো। গ্রামে এইটাই নিয়ম। এখন এই যে আপনি স্বামীর অবর্তমানে শামসুন নাহারের কাছে টাকা নিয়ে সই করে দিয়ে দিচ্ছেন, সে মালিক কি না এটা বলেন আপনার মুখ দিয়ে। সে মালিক। তাহলে স্বামীকে কেন পেরেশানিতে ফেলাইছেন আপনি? এই সাজাটুক যদি আপনাকে দিই, এই সাজাটুক যদি আপনাকে আমি দেই, তাহলে আপনি শামসুন নাহারকে হাতে দইরা, আমির হোসেনকে হাতে দইরা যে মারে, যে তোর জায়গা তুই বুঝা লইয়া যা। এইটাই তো সাজা। এই সাজা ছাড়া, এটা ছাড়া তো আপনার কিছু নাই। এই যে নিছেন,
আজকে আপনি ভোগান্তি, উনিও ভোগান্তিতে, আপনিও ভোগান্তিতে। আপনি কেস করছেন আমার নামে, আমিও দৌড়াই, আমি কেস করছি আপনার নামে, আপনিও দৌড়ান, সব পরিবারে দৌড়ান। এটা লাভ হইল কার? রেজাল্ট তো জিরো। লাভটা হইল কি? এই আপা বলেন দেখি আপনি। না না, এখানে এখন বলেন তো আপনি। এই যে ওনার বক্তব্যটা একটু বলেন। একটাই প্রশ্ন, আপনি কি নাম? শামসুন নাহার। শামসুন নাহার আপা, উনি অভিযোগ করছেন ওনাকে প্রভাবিত করে বা প্রলোভন দিয়ে অথবা ব্ল্যাকমেল করে, এটা আমাদের ভাষায় বলে, ওনার থেকে জমি ওনাকে একা লাকসাম নিয়ে লিখে নিচ্ছে শেষ করে। আর আপনি 2 ধাপে ওনাকে 1,10,000 টাকা দিচ্ছেন। এখন এই যে লুকোচুরির লেনদেনটা কাউকে না জানাইয়া বা তার স্বামী জীবিত থাকা অবস্থায় ওনাকে না জানাইয়া যে কাজটা করা হয়েছে, এই বিষয়ে একটু বলেন, এটা কেন করলেন? স্যার আমি বলি, আমি ছিলাম নারায়ণগঞ্জ, আমি ঢাকাতে থাকি। তারপরে দ্বীপ ওনার হাত ভাঙি গেছে, এরপরে আমার থেকে ফোন নাম্বার নিছে অন্য একজনের থেকে নিয়ে। আমি তো নারায়ণগঞ্জে, আমি ঢাকাতে থাকি, আমি কোনো জানি না সে জায়গা বিক্রি করবে না কি করবে। পরে আমার বলে যে ভাবি আমার এই মুহূর্তে আপনি যদি আসে আমার উপকার হয়, আমি আপনার কাছে জায়গা বিক্রি করুম। লগের জায়গা তো আমি এই জায়গা বিক্রি করে ফেলাইছে অন্য আমার দেবর একজনের কাছে। তারপরে 3 মাস আগে এটা এই বর্তমানে এই জায়গা আমি এখন দাঁড়াই রয়েছি। আর ওই জায়গা উনি আমারে বলতেছে যে ভাবি আপনি আমার যদি আজকে কালকে দিনের ভিতরে যদি আপনি না আসেন, তাহলে আমারে ওই যে যারা জায়গা থেকে আমি লোনে টাকা নিয়েছিলাম তারা আমারে ঘর থেকে নিয়ে বেজ্জিতে অপমানি করব। আপনি তাড়াতাড়ি আসেন, আমি জায়গা রেজিস্ট্রি করে দিয়ে দিব। ব্যান্ডারও সাক্ষী আছে। আমি কেন, আমার এই জায়গার দরকার নাই, আমার যেটুকু আছে এটুকু যথেষ্ট। আমার একটা ছেলে মাত্র, আমার আর কিছুর দরকার নেই। আর তো তোমার জায়গা তুমি অন্য স্থলে বিক্রি করো। কারণ আমি অন্য স্থলে বিক্রি করতাম না ভাবি, আমি আপনার কাছে বিক্রি করুন। আপনার আল্লাহ দয়া দিচ্ছে, হা ধরছি এই সেই, মানে ফোনে অনেক কান্দাকাটি। হ্যাঁ, আমি তার কোনো ব্ল্যাকমেলও করি না, কোনো কিছুই করি না। তাও সাক্ষী আছে। ওই যে ব্যান্ডারে ছিল আমাদের গোবিন্দপুরে ওই দিকের, ও আমাদের সাথে একসাথে মুতপুরগঞ্জের থেকে লাকসাম গেছে। উনি এইখান থেকে গেছে, আর ওনার সাথে আবার একসাথে সিএনজি দিয়ে আমরা ওইখানে গেছি লাকসাম। তারপরে এখানে যায় হ্যাঁ রেস্টুরেন্ট দিছে। আমি কেছি আমি পরে বলতে পারবে না যে আমি তোমার থেকে ব্ল্যাকমেল করে নিয়েছি, জোর করে নিয়েছি, জোর করে তোমার হাতে ধরে নিয়েছি, এই সমস্ত কথা বলতে পারবে না। পরে আমি টাকা দিয়েছি কোনে আমার ভাইয়ের দোকানে লাকসাম, আমার ভাইয়ের দোকান আছে জনি এন্টারপ্রাইজ দোকান, ব্যবসা কর আমার ভাইয়ে। ওখানে আমি এখন টাকা দিব না 80 তুমি 80 নিবে, আগে রেজিস্ট্রি হবে, তারপর ভাবি আমার জানানোর সময় আপনি টাকা গইনা দিয়েন। তখন আমার ভাইয়ে আপনি কথা বলেন, চুপ থাকেন, কথা বলেন। পরে আমি এরপর আমার ভাইয়ের থেকে আমি ভাই ধরেন আপনি টাকা গইনা দেন। তারপরে টাকা গইনা দিছে, হ্যাঁ সিএনজি 2টা দিছে, হ্যাঁ চলে গেছে, আমি চলে গেছি ঢাকা। পরে আবার 10 দিন পরে আবার শুরু করছে জায়গা বিক্রি করার লাই। আমি বোন তোমার কাছে মাপ চাই, দোয়া চাই, আমার জায়গার দরকার নাই, তুমি থাকবা কয়েছে। আমি তারা এইভাবে বলছি, আমাদের জায়গার দরকার নাই, আমার শ্বশুরের জায়গার অভাব নেই। এই যে আমরা থাকতেছি, আরও জায়গা পড়ে রয়েছে আমার শ্বশুরের জায়গা, আমরা কিনছি পর্যন্ত। আমি এই জায়গা আমার কি দরকার? ওনার বাসুরে আমার এই জায়গা 10 বছর লাগে আমার পিছনে ঘুরে, তারপর আমার কাছে জোর করে রেজিস্ট্রি করে আমারে দিছে। আমি যদি আপনার যে মোবাইলটা আপনি নিয়ে যান, আপনি নিতেন না, আপনি জোর করে যদি আমি দিই, তাহলে আমার কি অপরাধ নি করেন আপনি? তাহলে আমার অপরাধটা কি বলেন? আমি তার জোর করে নিয়ে আমার জায়গা, এই জায়গা নিয়ে আমার কি লাভ হবে, কি ফায়দা বলেন? আপনার বিষয়টা এখন আমরা একটু জানি আপনার কাছে। আপনার তো জানা উচিত ছিল, যেহেতু এত জায়গা জমিন আছে বা এত দলিলপত্র বুঝেন বা আপনার ভাইয়ে বুঝে, যে কোনো দলিল করতে হইলে যে জায়গা কিনবেন ওই জায়গার আশেপাশের সাক্ষী লাগে। এবং এই জায়গায় যদি কোনো ওয়ারিশ থাকে, যেমন এই এর নাম কি আমেনা, আমেনা যদি জায়গা বলছি শেষ করি, আমেনা যদি কোনো জায়গা বিক্রি করে, আমেনা পক্ষে কে সাক্ষী থাকবে? আমার স্বামী বা ছেলে অথবা বাড়ির লোক, ঠিক আছে, গেল একটা। আর আপনি যে জায়গা কিনবেন, আপনার বাড়ি, আপনার স্বামী, আপনার আশেপাশে বাড়ির লোক সাক্ষী থাকবে। তাইলে কি হবে? এই দলিলটার মধ্যে যে সাক্ষীটা হয়ে যাবে, এই সাক্ষীটা ফাঁকাফোক্ত একটা দলিল হলো, দলিলের আইন অনুযায়ী।
কিন্তু এই দলিলে আপনি যে কিনছেন এই দলিলের সাক্ষী কারা কারা? আচ্ছা হেরা সাক্ষী আছে কারা? ওই যে ইয়েতে আচ্ছা, 1 মিনিট। আমার মামতো ভাই আছে আর ওই যে গোবিন্দপুরের 2টা ছেলে আছে। মামতো ভাই আস্তে রাখেন না। মামতো ভাই বাড়ি কোথায়? সার আসতে ও আমার ভাইয়ের দোকানে থাকবে। সার আসতে। আর গোবিন্দপুরে দুইজন 3জন সাক্ষী আছে। জি। জমি কিনছেন কোথায়? লাকসামে। জমি কিনছেন কোথায়? জমিতে এর থেকে কিনছি। এর থেকে এটা কোন জায়গা? সৌরাইশে। সৌরাস মিজি বাড়ি। মিদ্যাবাড়ি। মিদ্যা বাড়ির কোন লোক আছে সাক্ষী? না। কেন নাই? হ্যাঁ মানা করছে, আমার পায়ে পড়ছে মিথ্যা কথা। স্যার আমি বলি শুনেন, কথা শুনেন, সে আমারে আমরা যে জিনিসগুলা বুঝি এগুলি অনেকেই বুঝে না। আপনাকে উনি টাকা দিয়েছেন সত্য, শুনেন না, হ্যাঁ আমারে পায়ে পড়ছে, এরপর আচ্ছাবি ধরছে, এরপর আপনার পায়ে পড়ে আমার পায়ের উপর পড়ে রয়েছে, কান্দাকাটি শুরু করছে আমার ভাইয়ের দোকানে। আপনার কাছে আমি অনুরোধ করি, আপনি আমার শত্রু নি না? না জি না। রাখেন, উনি আমার শত্রু নি না, আমাদের কারো শত্রু না কেউই। জি। আমরা আসছি আপনাদের দুই পক্ষের একটা। আল্লাহ হয়তো আপনাকে সচ্ছলতা দিছে, এখন আপনি কেনা বেচা করতেছেন, কিনতেছেন, যা ইচ্ছা তাই। কিন্তু ওনার বক্তব্য উনি এটা ছাড়া আর ওনার কিছু নাই। এরপরে উনি আপনাকে এটা রেজিস্ট্রি করে দিয়ে দিছে, যেমনি দিছে, কিন্তু দেওয়াটা বৈধ কিনা আমরা এটা দেখবো, এটা হলো ফরেস্ট সাবজেক্ট। এখন আপনি যে ওনাকে 1,10,000 টাকা 2 দফে দিলেন, এই টাকাটা দেওয়ার সময় ওনার স্বামীকে জানাইছিলেন? উনি না জানেন, আমি কি কেমনে জানাবো? না, আপনি যেহেতু জানেন, হ্যাঁ মানা করছে জানাইতে না। আপনি যেহেতু জানেন তার আমি স্বামী কি করব? তার স্বামী জীবিত আছে, তার স্বামীর জীবদ্দশায় তার সাথে 5টা টাকা লেনদেন করতে হইলে তার স্বামী ছাড়া করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো তার সাথে আপনার পরিচয়, সে আপনার বাসার কাজের মেয়ে। আমার বাসা কোনো কাজে করেনি স্যার। আমি ছিলাম আজকে 16 বছর ধরে, আমি 17 বছর ধরে আমি নারায়ণগঞ্জে থাকি, 17 বছর ধরে। ও তো বলে গেল আপনার বাসা থেকে কাজ করতে। কিসের কাজ করতো? বাড়িতে আইলে আমারে ডাক। আমার বাড়িতে কোনো আমি কারো কারো কাজের লোকে রাখি না। ও তো সব আসলে এখন বানা দিছে কি বাড়িতে কাজ করছে কিনা আজকে এটা 12 বছর 12-14 বছর আগের এই ঝামেলাটা এখন পর্যন্ত এটা জিয়ে রাখছেন আপনারা। আমি কোনো টাকা হ্যারে হালত দিনে কিছু না, হ্যারে রেস্ট্রি দিছে, তারপরে হ্যারে আমি টাকা দিছি। হ্যাঁ আমার পায়ে পড়ছে। আমনে তো দলিলে কেন আপনি বাড়ির লোক সাক্ষী রাখলেন না? হ্যাঁ আমার বলছে যে আমার বাড়ি কোনো লোকে রাখলে আমার স্বামী আমারে ছাড়ি দিব, এখানে সেগুলো আমার টাকা আস্তে মিয়া, বেশি ফটাফটা করেন মিয়া। হ্যাঁ সব কিছু করে। আমি বলছি যে আমার জায়গার দরকার নাই, আমি তারে বলছি যে তোমার জায়গা তুমি নিয়ে যাও, আমার দরকার নাই। আমি এভাবে আমি বলছি। আপনাকে একটু বলি, আমরা সরাসরি কথা বলি, আমাদের কথা একটু খারাপ লাগবে, কিন্তু কথা যেদিন বলবো এখানে কোর্টে 10 বছর মামলা চলার পরে যা হইব সেটা আমরাই বলি। জি। কথা কি বুঝাতে পারছি? সেটা আমরা নগদে শেষ করি। এই জিনিসটা 5-10 বছর কোর্টে মামলা চলার পরে এই দলিলের ব্যাপারে ওই সেখানে সেই জজেই বলবো, আপনার এই কথায় প্রশ্ন করবো যে আপনি দলিল করার সময় এই জমির আশেপাশে কাউকে সাক্ষী রাখলেন না কেন, আর টাকা লেনদেনের সময় স্বামীকে রাখলেন না কেন? এই উত্তরটা দিতে পারবেন আপনি জীবনে? যতই বলবেন যে হে মানা করছে, এটা শুনবে না। এটা হলো বাস্তবতা, আপনাকে আইন বুঝতে হবে। আর যে ভেন্ডারে দেয়া দলিল লিখছেন, যে দলিল লেখকের দলিল লিখছেন, সে তো পুরো আপনাকে জবাই করে দিছে। ওগো কামে এটা, টাকা দিবে না, দলিল লেখা দিব, পরে দলিল টিকবো কি টিকবে না দেখার বিষয় না। ওগো ব্যবসা এটা, বহু দলিল লাইসেন্স আমি বাতিল করছি, দলিল লেখকের দলিল লাইসেন্স বাতিল করছি। আপনাকে বুঝতে হবে আইন, দলিল কিভাবে বাতিল করা যায়, এটাও সাদা আমরা আমগুলো লোকে ভাই করার সময় নাই। এখন আপনি বলেন এটার সমাধানটা কিভাবে সম্ভব? আমরা লাগাইছেন, হ্যাঁ। আর দ্বিতীয় কথা হলো, এটা বলে পরে বলবো, কিছু গোপন কথা আছে। এটি হলো আইন এবং আইনের ফাঁক ফোকর, এই দুইটা জিনিস যদি 16 আনা কেউ জানে তার জন্য সমস্যা নেই। অনেকে আইন জানে, আইনের ফাঁক ফোকর জানে না, আমরা সব জানি। তো এখন আমেনার সাথে আপনার এই লেনদেনটা তো সম্পূর্ণ অবৈধ হয়েছে যা বুঝতেছি, যেহেতু কোনো সাক্ষী নেই, দলিলে বাড়ির লোক নাই, এই জমির আশেপাশের কেউ নাই, তাহলে দলিলটা নিশ্চয়ই গুপ্ত দলিল। গুপ্ত দলিল যেটাকে বলা হয় গুপ্ত দলিল, আইনি ভাষায় বলা হয় গুপ্ত দলিল। কেউ দাতা গ্রহিতা জানবে আর কেউ না জানে। আর সাক্ষী থাকলে দলিলে যে 3 জন সাক্ষী থাকে, দলিলের আইন অনুযায়ী নিয়ম হলো জমির আশেপাশের লোক থাকবে, ওয়ারিশ করে তারা থাকবে, আর আপনি জমির মধ্যে দলিলে সাক্ষী রাখছেন কোথায়, দূরের লোক। এখন আদালত যদি ওই সাক্ষীকে ডাকে, তুমি এই দলিল সম্পর্কে কি জানো, আর এই দলিলের সাক্ষী কেন হইলে তুমি, তোমার বাড়ি কোথায়, জমি কোথায়, উত্তর কি দিবে? বাবা কথা বলেন না কেন? বলছি এখন এই কারণে আপনাকে দুইজনে যা ভুল করছেন
এইগুলোর খেসারত যা দিচ্ছেন এতে করে আপনারা সংশোধন হয়ে যান। আবেগে কাজ চলে না, আবেগে কারণ লেনদেন চলে না, আবেগে জমি কেনা বেচা চলে না। আপনি 1,10,000 টাকা দুই দেবে তার হাতে দিয়েছেন, তার স্বামীর একটু রাখতে না লাগে, আপনি তাকে জমি রেজিস্ট্রি করে দিলেন লাকসাম যাইয়া, আপনাকে লাকসাম যে মেরে ফেলে নাকি গুম করিয়া লাই, আপনি স্বামীকে না জানে ঘর থেকে বেরিয়েছেন কেন? দুইজনেরই সমান অপরাধ। আমরা কি আমরা সাজা দিতে আইছি? আমরা আপনাদেরকে সাজা দিতে আইছি? কথা কম কবড়ি হ্যাঁ? মানুষ চিনি কাজ করন লাগে 300 কম মানুষ এই যে আপনি এই যে তো- এই যে উনি নিজের মুখে এখানে এই যে কথাগুলি রেখে গেছে, একটা ওয়ার্ডটা সত্য না, পুরা গ্রামটাকে এখন আমরা ডাকেন এবারে কি মানুষ? আচ্ছা রাখেন, আপনার মুরব্বীর এই কথাটা আমি খন্ডাই। কেমনে খন্ডাই দেখেন, এখানে যা লেখছে সব সত্য। কেমনে সত্য? এর সত্য প্রমাণ করি আমি যে কত বড় ডেঞ্জারাস লোক। এবার দেখেন, এখানে আমির হোসেন দরখাস্ত উল্লেখ করছে 900 টাকা ভাড়া ধরে 7,200 টাকা ভাড়া পরিশোধ করে থাকেন। আমির হোসেনের ঘর করি যে এক তিনি মিনিট, ভাড়া দিছে যে। আরে শেষ করলে কবেন আপনি মিয়া? আচ্ছা দেখেন আমি বলি 900 টাকা ধরে 7,200 টাকা ভাড়া পরিশোধ করে থাকেন। আল্লাহর রহমত আইয়ে না তাদের দিতে। এবার বেশ কিছুদিন এভাবে চলতে থাকলে যেতে যেতে 8-10 বছর পার হয়ে যায়। তারপর আমার বাসায় বকেয়া ভাড়া 12,96,000 টাকা পরিশোধ করে নাই। দলিল অনুযায়ী, এক মিনিট, আর এই আমার কথা শেষ করে না। দলিল অনুযায়ী আপনি যে লেখা দিচ্ছেন, দলিল দিচ্ছেন, দলিল অনুযায়ী এই জমির মালিক কে? কে কথা বল, কে? শামসুন নাহার। শামসুন নাহারের জায়গার মধ্যে এখানে যে 10 তলা বিল্ডিং, আপনি উড়ান, এত উড়ে এত উড়ে এত উড়ে, আমি উড়ে, যে উড়ে, বিল্ডিং এর মালিক কে? আরে আইন কি বলে, কথা বলা না কেন? শামসুন নাহার। কথা সত্য না মিথ্যা? আপনি জায়গা দিয়ে লাইছেন 14 বছর আগে শামসুন নাহারকে। জায়গার মধ্যে বিল্ডিং থাকুক, ঘর থাকুক, মালিক কে? জায়গার মালিক। এখন ওই অনুযায়ী এই ভাড়া যদি সে আর জায়গায় ভাড়া দেয়, এই 700 না 900 না 1500 2000 টাকা লিখলে কোনো দোষ নাই, আইনত এটা বৈধ। আমি ভাড়া দিলাম না, আমার জায়গার মধ্যে হেতি ঘর উঠাইছে, এই ঘর ভাড়া আমি ওই জায়গা দিলাম, এই ভাড়া পাইয়াম আমি, আস্তে রাখেন মিয়া, আমি এই ভাড়া পাইয়াম। ওনার দাবি অনুযায়ী, দরখাস্ত অনুযায়ী কথাগুলা লিগেল নেই, কথা সঠিক কিনা? কিন্তু একটাও সঠিক নেই। এটা কিভাবে বলেন? দলিল যদি সঠিক হয়, এই আবেদনও সঠিক। সঠিক। দলিল যদি সঠিক হয়, আবেদন সঠিক। দলিল যদি সঠিক হয়, তার 12,96,000 টাকা পাওনা সঠিক। দলিল যদি সঠিক হয়, জায়গা ছেড়ে দিতে হবে। দলিল যদি সঠিক হয়, আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন। আপনাকে আগে দেখতে হবে দলিল সঠিক কিনা। কথাকে বুঝতে পারছি? আপনারা গুপ্তভাবে এই সমস্ত ভান্দ্রামি করেন, এলাকা বৈশা বৈশা স্বামী করে না জানাইয়া যাই দেখেন, ওই শামসুন না আরো যে 1,10,000 টাকা দিচ্ছে, আমির হোসেনকে জানাই নাই। না জানা না, কেউ জানে না জানা এরপরে কেমন বাজে, তখন তো এলাকার লোক জানে, স্বামীরা জানে। এই সমস্ত ফাইজলামি করেন, স্বামী করে না জানে। থানা হইতে থানা কয় আপনাদেরকে স্ত্রী হিসাবে আল্লাহ পাক স্বামীর ঘরে পাঠাইছে কেন? এই 2 নম্বরই করার লেগে। একটা কদম দিবেন, স্বামীর অনুমতি লাগবে। একটা টাকা লেনদেন করবেন কারোর সাথে, স্বামীর অনুমতি লাগবে। শুধু তাই না, ভিক্ষা দিবেন 1 মুঠ চাল, তাও স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা বৈধ নয়। কে শিখাইছে আপনাদের এই সমস্ত সংসার করতে আইসা রাজা লাগাইতেন? হ্যাঁ, স্বামী কি জিনিস আজও বুঝলেন না? মন যা চায় তাই করতেছেন স্বামীর এসে বাদ দিয়া। আজকে যে পরিস্থিতি দাঁড়াইছে, দুজন মহিলা জাহান্নামী হয়ে গেছেন না এই স্বামী ঘরে বঞ্চিত করে। বস সিদ্ধান্ত নেন, কাগজপত্র নেন, এটি অ্যানালাইসিস করে আরো ইয়ার পরে জানাবেন। এখন আমি আমার জায়গা মতন গিয়ে বসে সিদ্ধান্ত কি উপনীত হয় স্যার এই পুজির ওষুধ ধরে কারণ দিল দিয়ে আইতেছি, ট্যাক্স রিসিপ্ট দিয়ে আমি আমরা এই সমস্ত কিছু চলতো না। আপনারা বাসায় থাকেন, আমরা আসতেছি। আরে ওনার ঘর সব ওনার, গাছ গাড়া সব ওনার, ওনার লেখা দিছি কি? আমি কোথায় দাঁড়ায় রয়েছেন? ওনার জায়গা দাঁড়ায় রয়েছেন। কথা বুঝে কথা কবেন। যদি দলিল সঠিক হয়, যদি সাক্ষী থাকতো আমারও জিজ্ঞেস বাড়ি একটা আরে আমি আপনাকে কথা বলার উদ্দেশ্য হলো কোনটা আপনারা বোঝার জন্য। কিন্তু এখানে এক কথা, দলিল সঠিক হলে ওনার পাওনা সঠিক। কথা ঠিক আছে? আর স্যার আমি বলি স্যার, একটাও মানে না। এই যে আমি আম পাড়তে আসলে উনি আমার গায়ে হাত দিছে,
আলমে। এটা কবে? 3 বার মারি গেছে স্যার ঘরের মধ্যে। কবে? 3 বার মারি গেছে। এই যে আরো 5 বছর আগে। তো বেটি 1,10,000 টাকা কথা দিতে বুঝে। 15 বছর আগে। এখন 1,10,000 টাকার জাল আছে না বেটি? এই বাড়ি সবাই সাক্ষী আছে, আমার গায়ে হাত দিতে আমি আম তো না না মহিলা গায়ে হাত দিবেন কেন? শুনেন, স্যার আমি মহিলা আপনাকে গায়ে এই হাত কথা দিবেন। বলতে এই লোক চাই। আমার গায়ে হাত 1,10,000 টাকা 15 বছর আগে দিয়েছে, 14 বছর আগে ভোট উঠেছে আপনার অত্র এলাকার চেয়ারম্যান মেম্বার যত আসিল দরবারি এবং জ্ঞানী গুয়ানি সমস্ত লোক পয়সা ওনাকে আমরা বহু সুপারিশ করে বলছিলাম, উনি ওইখানে কাগজও সই দিয়ে যাইয়া 1 মাস ধরে। উনি যে কত খারাপ এটা আল্লাহর পৃথিবীর জমিনে এরকম খারাপ মহিলা নেই। যেটা আমার স্পষ্ট কথা। উনি আওয়ামী লীগের আমলে যা কিছু করছে এখন বিএনপির আমলে করার সুযোগ নাই। স্যার আপনাকে আমি একটা কথা বলে দিলাম, এই দেখেন উনি বহুত কিছু করছে 3 দিন আছে, 3 আওয়ামী দিনের লীগের ইয়া দিয়া, এখন বিএনপি আছে, এখন আমরা 10 ষোলো এখন লাখ হে কিছু করবো আওয়ামী লীগ আছে। সেই আমরা সুযোগ হাতে তাকে আরে দাও। বাবা এখানে তো আওয়ামী লীগ আর বিএনপি নেই, হ্যাঁ, উনি এখানে দিয়া আওয়ামী লীগ জায়গা দিয়া জমি বহুত কিছু কেনা বেচা করছে। হয়েছে, এই কিন্তু আওয়ামী গরিব লীগ আর নিরীহ বিএনপি নেই। মানুষের উপর এই কাকা শুনেন, অত্যাচার করছে। এই শুনেন, এই চুপ করো, বাসন মরণ খেলা কথা দিতেছে শুনেন, এখানে। আওয়ামী লীগ বিএনপি হয়ে যায়। এই শুনেন, কথা শুনেন মুরব্বী, এখানে আওয়ামী লীগ বিএনপি নিয়ে আমরা আসি নাই, আওয়ামী লীগ দিয়ে আইনের কাজ করতে আসছি। শুনেন, যাদের ঠিক করছে তাদের কানে আমরা এই চুপ থাকেন আপনি ভাই। উনি চুক্তি করছে কিনা ওই লোকের সাথে এখন আপনারা মীমাংসা করতে পারলে করেন, নাইলে আমরা আমাদের প্রস্তুতি নিতেছি। বড় ডাকাত মহিলা। শুনেন এখন আমাদের এটা করে না। এই বাবারে এই বিষয়টা নিয়ে জবাবে হাত কাড়ি এই শুনেন ডাকাইত মাকাইত এদের পরে আপনারা এখানে না, এই রাখেন আপনারা আগে সমাধানের চেষ্টা আসে। এই আপনারা দুজন নিজেরা আগে সমাধান করার চেষ্টা করেন, তারপরে না হইলে আমরা আমাদের ব্যবস্থা করব। না না আমরা করতে এই যে একটু আগান, এই রাখেন একটু আগান, আপনি একটু আগান, দুজন আপনি পিছনে যান, এই দুজন আগান আপনারা এই রাখেন রাখ, সারা যেটা করে করবো। শামসুন্নার এই মুরব্বি বসেন বসেন বসেন। স্যার, আমি আর বসবো না। আমার মাথা একটু লাই গেছে পৃথিবীতে স্যার, ধন সম্পদ টাকা পয়সা কিচ্ছু যাবে না লগে। আমি এখন বলবো আমার সব পড়ে থাকবে, কিন্তু সে এই যে অভিযোগটা করছে প্রত্যেকটা কথা মিথ্যা ছাড়া সে লেখেনি। একটা মানুষ কিভাবে একজনকে গাইল করার জন্য মিথ্যা বলে, আল্লাহ কি তার বিবেক দেয় নাই কিছু? একটা দরখাস্ত টাকা নিয়ে তো কই যাবি বেড়ি, টাকা দিয়ে কি করবি? এখন তুই মরে গেল, তোর দুনিয়ার ধন সম্পদ সব পড়ে যাইবো। আপনি কিছু সাবাবাজ কিছু বুঝলেন? সাবা বান্ধ তার কি তুই জানি চুপ রাখবি। করেন। এই এই বসেন, কথা বলুন। ডাকাতকে কোনোদিন সুযোগ দি না। এই চুপ থাকেন, বসেন আপনি। এখানে লোক আছে, কথা বলেন। কিচ্ছু হবে না আমি ওর ভিতরে আসি তুই সুতরাং লাগলে আর কিছু দিতে না আল্লাহর রহমতে তুই যত বড় কুটিপতি হোক শুনেন, বাপে দিছে ছেলেরে, শক্ত হয়ে ছেলে গেছে। দিয়ে লেছে, বললাম পরে যে বউ দিয়ে দেশটি লেছে আমার। শক্ত হয়ে গেছে। এটা কি কোন? রক্ত খাবাই এটা বলেন। হ্যাঁ, আচ্ছা রায় মানে না কেমন ডাকাত তুমি তোমার অনিষ্টাই করছো, ওটা দিয়া তুমি ওই দলিল ক্যান্সেলের মামলা করি দাও। দিছি না দি ইয়ে তো বাইরে তো হেতাইলেও কোনো দাম টাকা নিলে নেব না নিলে ফুটকি মারা খায় ডাকবেন, একটু ডাকবেন। টাকা নিলে ফুটকি মারা খায় কিনা আমার এখানে স্পোর্টের দরকার নাই, এখন ওনারা নিজেরা সামলাতে পারলে না, আপনার কাজ আপনি করবেন। তাহলে এই পর্যন্ত আমরা করি, দুই মুখে শুনলেন। বললাম আপলা উল্টাই করে বাবা আমরা এই যে এখন চুপ থাকেন, আমরা ওনার হাজবেন্ডের কিছু যখনই কথা আসে শুনতে থাকুন। সে তখনই মানে আমি একটু আম পারি না, কোনো কিছু করে আমার মাথা হামলা করে। এটি তার এই জানেন, তার এটি সাথে বিয়াদব মিথ্যা আস্তারা, লিখছে, বিয়াদব। সবগুলি মিথ্যা। আমার কাছে প্রমাণ তা আছে, ঠিক ও কি আছে, করছে না করছে। আপনি জায়গা কিনছেন, আপনি আসতে পারেন, অসুবিধা নেই। আমার মা সবাই দিয়ে ঠিক করে ঘরের ভিতরে ঢুকেছে। ওই দেন, ওই ডাকাত মহিলা। জায়গা এনে কয় শতাংশ? 5.5 শতক। সাড়ে পাঁচ। এই আছে স্যার, আর কোনো জায়গা নেই কোথাও। একই। এখানে থাকারও দরকার নেই আমার, আমার জায়গা ছাড়িয়ে দিব, সোজা এক কথা শেষ। আচ্ছা বাইরে আসতে কোন, বাইরে আসতে কোন, ছাড়ি দিই। বাইরে আসতে কোন। না, হাতে ধরছি, পায়ে ধরছি, মাপ চাইছি, যা হয়ে গেছে অন্যায়। আমি আপনার গলা কাটি দিই আর আপনার পায়ে দিই, এটা হইলো আপনার। আনে বলা গেছে, আনে বাপ দাদার সম্পদ তো এটা। দাও এদিক দাও। আমার সম্পদ। দামের বাপ দাদার সম্পদ না। কিতাই যা সেটি করতে হয়েছে। এদিকে দেন। তোর কলম দুইটা না করতি। না না, দুইটা এই রে, ওই যে সব দিকে ফটো করতাম কই না। তোর কো লাগ কিন্তু এই যে। একসাথে পিন ম্যাচ চলছে। আচ্ছা ওটা খুলে নেবেন, খুলে নেবেন। এই দুইটাই এগো ইয়া আমি বেরি কোশ্চেন নাই তো।
চা খাইতে মহিলা ঘর আগুন লাগাই দিছে রাতে 3টার সময়, তাই সবাই জানে। ওই কাগজ এটা কই শামসুনার মামলার কাগজ? আওয়ামী লীগ বিএনপি এখানে দলীয় পরিচয় না। এখানে আমরা যেহেতু চলে আসছি, এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, কোন রকম চলবে না আওয়ামী লীগ বিএনপির কথা। ওইটা কই স্যার? ওই কাগজটা কই? মানবাধিকার সকলের ঊর্ধ্বে। শামসুনার মামলা চলে যায় এখন কোর্টে, এই কোর্টে স্যার এখন বর্তমানে যে মামলা চলে এই কাগজটা, এটা 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 ফটো কই আছে না? আনছি তো সব দিতে না, সব দিয়ে তেরি খাইছি স্যার, সাইছে আপনার কপি বুঝি ওটা পাইছেন? কপি তো দেখ নাই, এটা ফটো কপি করছ না নি? কইছি তো কই এটা তো কোর্টে চলতে আছে মামলা, এটার সেটটা কি আপনি নিয়েছিলেন না? এটা তো সাথে দিছি ফটো কপি করার জন্য। কি করছে আমি কিছু বুঝি না, এই না, হুজুর, আছে, একটু এদিকে আসেন। যেন নাই তো এটা মনে হয় সামসে। এটা করছি যে আন্দাজি এটা ওই যে এই উপর পেজটা আনছো এই কবি আরে সাইড দিয়ে এটা একটা স্টেপ দিলে তো আপনি হয়, এই মোড় আপনি আসেন, লাগে না। এই মোড় আসেন, এই সাইড ছাড়েন, এই সাইড ছাড়েন। বললাম তো সেটা ফটো কপি দেখাই জন দিলাম, কাগজ যেন আসতে পর্যন্ত। ইয়ে আমি সাহেব, আলগা কাগজটা কোথায়? এই বাবা তুমি সরো তো, সরো। আমি সাহেব, তোর ব্যক্তি ফটো কপি তো কইছি। এই এখন আপনি চুপ থাকেন, এটা পরে দেখেন, যান যান, পরে দেখেন, যান সব বুঝান। যান। এই যে সব কিছুই তো শুনলাম আমরা, শামসুন্নাহার পত্র শুনলাম, আমিনা পত্র শুনলাম। এখন আপনি এই ব্যাপারে কতটুকু কি জানেন বলেন। এই ব্যাপারে আপনি কিছু জানেন? এই ব্যাপার নিয়ে আপনি সালাম সাহেবের সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে আপনার সাথে? একবার ছাড়িয়ে দিব, ফের মা আছে বউ আমার মাথা কম দিয়ে দেবে। এরপরে আবার ইউনিয়ন চেয়ারম্যান ওই আমাদের এলাকার মধ্যে এরা বাঁচতে হারাবো, সব জায়গায় আছে, আমরা ওইখানে চলে যাই। ঠিক আছে, আমার এখান থেকে কিছু টাকা সেখানে চলে যাই। আচ্ছা, ওই যে আপনি বলছিলেন যে শাহ আলমের মা বাইচা থাকতে শাহ আলম আপনার বাসায় ঢুকে, কথাটা রাইট? আচ্ছা, আপনি যখন বললেন যে শাহ আলমের মা বাইচা থাকতে শাহ আলম এই বাসায় ঢুকে, যে ওর মা যতদিন বাইচা আছে এই বাসায় থাকবে, তাই তো? আচ্ছা, ওর মা যখন মইরা গেল তখন কি বাসা ছেড়ে যাইতে চায় না ওই? কয়েকবার বলছি, এরপর বলছিল ইউনিয়নের মধ্যে। আচ্ছা, এই বাসাটা তো ভাড়া দিয়েছিলেন ওরে? বলছে আমরা ভাড়া দিয়ে আমরা থাকি, কোন দিকে যাই করি অবস্থা। ঠিক আছে, কথা সত্য? না সত্য না, যতটুক বললাম অতটুক, হ্যাঁ না একটা, এত কথা শুনতে চাইনি। সত্য আমার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, সব মিথ্যাবাজি করতে। আর উনি কি জানেনি ওনার সঙ্গে? আপনার মা যখন বাইচা ছিল আপনাকে তো থাকতে দিছে না কি? আমি সব এটাই বলছিল, না না, ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি এই পর্যন্ত। বলছিল উনি ধরাই দেয় না, ওনার ওয়াইফের সাথে যত দরবার হয়েছে উনি এক দরবার হাজির হয়নি স্যার। উনি সব হাজি মানুষ কেমনি মিথ্যা কথা বলে? উনি এক দরবার হাজির ছিলেন, জিজ্ঞাসা করেন যে এতগুলো দরবার হয়েছে, না না না, তুমি এক দরবার হাজির হয়েছে? উনি হাজি উনি হাজি মানুষ এক দরবার হাতিতে মিথ্যা কথা, এটা আপনার বলার অধিকার নাই তো। তার জব সে দিবে, আমার জব আমি দেবো। প্রতিশোধ না করে আল্লাহর দরবারে এটা আমার জব তো আমি, আমার জব কি আপনি দিবেন না? আমার কবরে আপনি যাবেন না আমি আপনার কবরে যাব? ফাইজলামি কথাবার্তি কেন বলেন? যোগাযোগ হয়নি এই পর্যন্ত। এই ঘটনা কেন বলেন ফাইজলামি কথাবার্তি? না কবি আরেকটা কথা, হ্যাঁ, এক লাইন ছেড়ে আর এক লাইনে চলে যান। ব্যাপারে যোগাযোগ হয় না, কথাবার্তি হয় না, আলাপ আলোচনা হয় না স্যার, আমি আসলে এটা জানি না। একটাই হুদাই হাজির হয়নি এই পর্যন্ত। যে দরবারে হাজির হয়েছে না হয়েছে, এখানে ওই দরবারীদের বা চেয়ারম্যান কোর্টের একটা প্রতিবেদন আছে, হ্যাঁ, ওখানে উল্লেখ আছে বাদীর পক্ষে কে ছিল, ওইটাই নিশ্চিত আমরা। আসামি পক্ষে কে ছিল, এখন সব কথা উল্লেখ থাকে, আমরা এটা কোনো এই যে মুখের কথা হবে না। মুরব্বী, আপনি তো শুনলেন, সবকিছু শুনলেন না? আপনার নামটা কি রে বাবা? মোহাম্মদ জয়নাল আবেদিন। আপনার বাসা এটাই? আচ্ছা, পাশের। এখন আমরা চাই, আমরা আসছি, আমরা চিন্তা ভাবনা করে যেটা বলুম, আমরা অলিজ্য কিছু বলুম না কেউ, কারণ এটার বলার অধিকার আমরাও নেই, অলিজ্য কিছু বলার। আমরা যেটা বইলা যে কোনো ডিসিশন দিয়ে দিব, মানবেন আপনারা? স্যার আমি এই
আমি যেটা বলছি হ্যাঁ না, আমি আপনার কাছে এত শুনবো না। আমি যাবো, আমি জায়গা মতন গিয়ে কাজ করব। আমি যা ডিসিশন দেব মানবেন আপনারা উভয়? ইনশাআল্লাহ আপনার ডিসিশন আমরা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা মাইনা নেন, আমরা কইরা দেব, যাতে কারোর কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। আমার দ্বারা উনার যাতে ক্ষতি না হয়, উনার দ্বারা আপনার যাতে কোনো ক্ষতি না হয়। বিচার কিন্তু সবাই করতে পারে না, বিচার খোদার তরফ থেকে আসে। রাজা বাদশা যতই হয়েছে আমি যদি অন্যায় করি আল্লাহর তরফ থেকে আমার দিছে, এই যে এত ক্ষমতা আমাদের ছিল, ওখানে আমরা পরিষদে বুঝতে পারি না কেন? কই গেল? টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই তো আছে না? তো বউ বেটি থেকে পলাইছি কি এর লেগে? ওই যে ভালো ব্যবহার করছে এই জন্য পলাই গেছি। আমরা যেটা রায় দিব আপনারা মাইনা নেবেন বলছেন, ঠিক আছে। কেউ কাউরে খারাপ ভাষায় কোনো কথা বললেন না, করেন না। আমরা একটু আসি, আইসা আপনাদের এই জিনিসটা জানাই দিতেছি। কাগজটা নিলাম, দেখি। স্যার ওই যে অভিযোগটা আমার নামে করছে এটা কি পুরোপুরি অন্ত গেছে গো? আচ্ছা, আপনি লাগলে আমরা দেব রে বাবা। কারণ স্যার সব যত আরে বাবা, কোর্ট যদি দিতে পারে, আমরা তো কোর্টের ঊর্ধ্বে না। সম্মান তো কোর্ট, উচ্চ আদালতে যা থাকে, উচ্চ আদালত যদি আমাকে দেয়, তা আমি আপনাকে দেবো না কেন? ঠিক আছে স্যার, এই যেগুলি এই পর্যন্ত রায় হয়ে আসছে সবগুলো আপনাকে দিছি। আপনার উপরে আমি যাতে আপনাকে বাসায় পাই, আমরা করি থাকি আজকে দেখি না, আমরা জানাবো আপনাকে। আমরা তো করতেছি। আচ্ছা স্যার, ভাই নাম্বারটা নিছেন? ভাই নাম্বারটা আছে? কি করবা? না না, আর কাজ কিছু লাগবে না, চলো। আমি অনুসন্ধানী সাংবাদিক গাজী রহমতুল্লাহ, আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার প্রশাসনিক ডাইরেক্টর হিসাবে আমাদের সুযোগ্য চেয়ারম্যান স্বপন স্যারের সাথে আমরা আজ এসেছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার সৌরাইশ গ্রামে। আমাদের আজকে অ্যাসাইনমেন্ট ছিল জমি সংক্রান্ত বিষয়। আমরা আজকে এখানে এসে আমাদের স্যারের নেতৃত্বে আমরা বাদী এবং প্রতিপক্ষ উভয় পক্ষের সাথে আমরা আলোচনা করে আমরা আজকে যে জিনিসটা তদন্ত করে পেয়েছি তার একটা সামারি আমার স্যার বলবেন। আমরা এই ধরনের এই দুপক্ষের যেই ঝামেলাগুলা সমাজে দেখা যাচ্ছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ডিপার্টমেন্টে অভিযোগ দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের নিরপেক্ষ একটা সুন্দর সমাধানের জন্য, যেখানে কোনো রাজনৈতিক প্রভাব নাই, যেখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব নাই। আমরা সকল প্রভাবের ঊর্ধ্বে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছি এবং সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপহার পেয়েছি আমাদের কর্মকাণ্ডের জন্য, যেটা আমাদের আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃত। আমাদের প্রতি মাসে 10 জনের একটা টিম করে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কনফারেন্স হচ্ছে। সেই কনফারেন্সে আমরা পর্যায়ক্রমে 5 জন 10 জন করে আমাদের টিম যাচ্ছে আমাদের স্যারের নেতৃত্বে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা কুমিল্লা মনোহরগঞ্জ জেলায় 4 নং জলম ইউনিয়নে এসেছি। এখানে একটি জমি সংক্রান্ত ব্যাপারে মোহাম্মদ আমির হোসেন মির্জা এবং বনাম শাহ আলম চকিদার, এদের 2 ভাইয়ের দ্বন্দ্ব আজকে 12-14 বছর ধরে। এটার মীমাংসা এবং তদন্তর নিয়ে আমরা সরাসরি এখানে আসছি, যাতে তাদের ভিত্তে 2 জনের ভিত্তে কোনো কলহল না হয় সেটা উপলব্ধি করার জন্য আমরা উভয়কে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কথাবার্তা শুনে কিছু অপশনে অবগত হলাম। এটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত মোতাবেক একটা ডিসিশন দিব, যাতে উভয় সুখে শান্তিতে বসবাস করতে পারে একই গ্রামে, তাদের 2 জনের ভিতরে যাতে কোনো কলহল না থাকে। আমরা আশা রাখি এই বক্তব্যে তারা অনেকটাই সচেতন, এবং আজকের সচেতনতা হলো তাদের 2 স্ত্রী নিয়ে। মহিলারা এই যে কলঙ্কগুলি ঘটিয়েছে তাদের জন্য 2 জনের স্বামী ভুক্তভোগী। তারা এটা নিয়ে খুবই বিভ্রান্তিতে আছে। তাদেরকে সুস্থ রাখার জন্য আমরা যে ডিসিশন নিব, এবং এই ডিসিশন তারা মাথা পেতে নেবে এবং স্বীকারও করেছে যে সিদ্ধান্তে উপনীত হবে তারা সেটা গ্রহণ করবে, মেনে যাবে। এ বলে আমি আমাদের
বক্তব্য শেষ করছি এবং আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা মনোহরগঞ্জ থানা অতিক্রম করব। যারা সহযোগিতা এ ব্যাপারে আরও চান, অনেকের জায়গা জমিন টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করেছে, আপনারা আমাদের আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থায় যোগাযোগ করবেন। আমরা লাইভে আপনাদের নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন যাতে আমরা আপনাদের উপকারে আসতে পারি এবং সরাসরি আপনাদের চেয়ারম্যান আপনাদেরকে সহায়তা দিবে।